প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর পাঠ্য কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি পড়ব। কবিতাটি শুরু করার আগে এসো আমরা কবি সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। জীবনানন্দ পরবর্তী পর্বে আধুনিক বাংলা কাব্যজগতে অন্যতম খ্যাতিমান কবি জয় গোস্বামী। কবির জন্ম 1954 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর কলকাতায়। বাবা মধুসূদন গোস্বামী, মা সবিতা গোস্বামী। জয় গোস্বামীর কবিতায় হাতেখড়ি তার বাবার আগ্রহী। তার প্রথম কাব্যগ্রন্থ ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ প্রকাশিত হয় 1977 খ্রিস্টাব্দে। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে উন্মাদের পাঠক্রম, ভুতুম ভগবান, ঘুমিয়েছ ঝালপাতা, আজ যদি আমাকে জিজ্ঞেস করো, পাগলি তোমার সঙ্গে, বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা, পাতার পোশাক প্রভৃতি। যারা বৃষ্টিতে ভিজেছিল তার বিখ্যাত কাব্য উপন্যাস। তার কবিতা মূলত মানুষের দৈনন্দিন জীবনের ভাষ্যলিপি। তিনি মনে করেন কবিতা কবির ব্যপ্ত আত্মজীবনী, এক একটি কবিতা আত্মজীবনীর এক একটি পৃষ্ঠা। তিনি সমাজ সচেতন কবি। যুগযন্ত্রণা তার কবিতায় যেমন প্রভাব ফেলেছে, তেমনি কবিতার মধ্য দিয়ে তিনি বারে বারেই এক মানবতার জগৎকে খুঁজেছেন। তার কবিতায় স্বপ্ন ও বাস্তবতার যে জগৎ তিনি তৈরি করেছেন, সে জগৎ তার একান্ত পরিচিত জগৎ। জয় গোস্বামীর প্রধান পরিচয় কবি হলেও উপন্যাস ও ভিন্ন স্বাদের গদ্য রচনাতেও তিনি স্বকীয়তার পরিচয় রেখেছেন। সাহিত্যকৃতির জন্য তিনি লাভ করেছেন একাধিক পুরস্কার, আনন্দ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার সহ বহুবিধ সম্মানে তিনি ভূষিত হয়েছেন। তার চলমান লেখনী আজও সমৃদ্ধ করে চলেছে বাংলা সাহিত্যকে, সমৃদ্ধ হচ্ছি আমরাও। আমাদের আলোচ্য অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কবির পাতার পোশাক কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি 3টি স্তবকে বিভক্ত, মোট 18টি পংক্তিযুক্ত। আলোচ্য কবিতায় কবি অস্ত্রের বিরুদ্ধে তার প্রতিবাদ ব্যক্ত করেছেন। সমাজমনস্ক কবি চেয়েছেন উদার মানবিকতার সুউচ্চ আদর্শের দ্বারা সমাজের বুকে উদ্যত অস্ত্রের ঝঙ্কার বন্ধ হোক। তাই অস্ত্রের বিরুদ্ধে তিনি আরও শক্তিশালী অস্ত্র হিসেবে গ্রহণ করেছেন গানকে। আর এভাবেই তিনি চেয়েছেন যুদ্ধের বিরুদ্ধে মানবতার জয়গান গাইতে এবং একটি মানবিক পৃথিবী গড়ে তুলতে। এসো আমরা কবিতাটি পড়া শুরু করি। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। অস্ত্র শব্দের অর্থ হল হাতিয়ার, আয়ুধ বা যার দ্বারা অন্যকে আঘাত বা প্রহার করা হয়। মানব সভ্যতার ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই মানুষ আত্মরক্ষার্থে প্রথম অস্ত্রের আবিষ্কার করেছিল, কিন্তু পরবর্তীকালে সেই অস্ত্রই হয়ে ওঠে অপরকে আক্রমণ ও ভয় দেখানোর হাতিয়ার। অস্ত্র হয়ে ওঠে ক্ষমতালিপ্সু মানুষের ক্ষমতায়নের পথে প্রধান হাতিয়ার। আলোচ্য কবিতায় কবি অস্ত্র শব্দটিকে মনুষ্যবধের হাতিয়ার হিসেবেই প্রয়োগ করেছেন। কবি দেখেছেন বিশ্বজুড়ে ক্ষমতাবাদ, যুদ্ধবাজ মানুষেরা নিজেদের ক্ষমতা কায়েম করতে হিংসা, হানাহানি, যুদ্ধে উদ্যত। তাদের অশুভ ভাবনায় পৃথিবীতে শান্তির বাতাবরণ নষ্ট হয়েছে, রক্তপাতে পিচ্ছিল হয়ে উঠেছে মানব সভ্যতার পথ। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে কবিতায় মনে করেছেন অস্ত্র মানুষকে কোথায় নিয়ে যায়? অস্ত্র মানুষকে নিয়ে যায় সভ্যতার বিপরীতে, ধ্বংসের দিকে। কবিতায় আলোচ্য কবিতায় অস্ত্রের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ ব্যক্ত করেছেন।
সাম্রাজ্যবাদী যুদ্ধবাজ মানুষদের প্রতি তাই তার আবেদন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে। অর্থাৎ এই অস্ত্রকে কবি পায়ের কাছে নামিয়ে রাখতে বলছেন, অর্থাৎ ত্যাগ করতে বলছেন। কারণ অস্ত্রের স্থান কিন্তু কখনোই মানুষের হৃদয়ে হতে পারে না। এ প্রসঙ্গে আমরা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা একটি কবিতার কথা মনে করতে পারি। কবিতাটির নাম সন্ধ্যা রাতের কবিতা। যে কবিতার শুরুতেই কবি বলেছেন, কার বিরুদ্ধে এমন অবেলায় যুদ্ধে ওরা মাতে, জানলাগুলি বন্ধ হয়ে যায় এখন সন্ধ্যা রাতে, ঘরের মধ্যে গুমট জমে ভারী, কেউ বলে না কথা, হারিয়ে গেছে হঠাৎ দিয়ে আড়ি মুগ্ধ সরলতা, কেউ জানে না কি আছে কার মনে, শেষ করে সব পুঁজি, চলছে আধার ঘরের কোণে কোণে অস্ত্র খোঁজাখুঁজি। অর্থাৎ এই যে অস্ত্রের ঝংকার, তার ধ্বনির অনুরণন চিরকালই পৃথিবীতে তৈরি করে ভয়ের আবহ। কবি, সাহিত্যিক, শিল্পী মাত্রই তাই যুগে যুগে এই অস্ত্রের ঝংকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ব্যক্ত করেছেন। কবি জয় গোস্বামীও তাই বলেছেন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে। এরপর কবি বলছেন, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়াই। আমি অর্থাৎ কবি স্বয়ং। দেখো, কবিতাটি উত্তম পুরুষে লেখা। এখানে তোমাদের মনে হতে পারে, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, কবি একা কিভাবে হাজার হাতে পায়ে এগিয়ে আসতে পারেন বা উঠে দাঁড়াতে পারেন? আসলে আমি বলতে এখানে কবি শুধু নিজেকে নন, কবির সম্মিলিত মানবতার প্রতিভূ হয়েই যেন এগিয়ে আসতে চেয়েছেন। অর্থাৎ কবি এখানে সংঘবদ্ধ মানুষকে কামনা করেছেন। আমরা জানি যে কোনো অন্যায় অবিচারের প্রতিরোধ যদি আমরা সংঘবদ্ধভাবে করি, তাহলে সেখানে কিন্তু জয়লাভ ত্বরান্বিত হয়। অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেও কবি তাই সংঘবদ্ধ মানব শক্তিকে আহ্বান জানিয়েছেন। কবি আসলে আহ্বান জানিয়েছেন সংঘবদ্ধ মানবিক চেতনাকে। হাজার হাতে পায়ে শব্দবন্ধের মাধ্যমে কবি এই কথাই বলতে চেয়েছেন, কবির এই ভাবনাই এই শব্দবন্ধের মাধ্যমে প্রতিকায়িত হয়েছে। আর এক্ষেত্রে সংঘবদ্ধ মানুষের হাতিয়ার কি? হাতিয়ার হলো, অবলম্বন হলো গান। সংঘবদ্ধভাবে কবি এগিয়ে যেতে চান কিসের দিকে? এক মানবিক পৃথিবী গড়ে তোলার দিকে। কবি দেখেছেন যুদ্ধ, হিংসা, হানাহানিতে মানুষের জীবনাকাঙ্ক্ষা, মানুষের শান্তির অপমৃত্যু ঘটেছে। তাই সমাজ সচেতন কবি হিসেবে সংঘবদ্ধভাবে মানুষের মনে কবি শুভবোধ, বিবেকবোধ, নতুন চেতনা জাগ্রত করে এক সুস্থ পৃথিবী গড়ে তুলতে কবি এগিয়ে আসছেন, কবি উঠে দাঁড়াচ্ছেন। অর্থাৎ কবি ঘুরে দাঁড়াচ্ছেন এক সুস্থ সমাজ গড়তে। এরপর কবি বলেছেন, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। হাত নাড়িয়ে অর্থাৎ অবহেলায় বা তাচ্ছিল্যের সঙ্গে বা অনায়াসে। কবি অনায়াসে কি করেন? কবি অনায়াসে বুলেটের আক্রমণ প্রতিহত করেন। তোমরা জানো, বুলেট শব্দের অর্থ হলো বন্দুক বা পিস্তল বা রাইফেল জাতীয় আগ্নেয়াস্ত্রের গুলি বা টোটা বা কার্তুজ। কবি কিসের দ্বারা এই বন্দুকের গুলিকে অনায়াসে প্রতিহত করতে চান? গানের দ্বারা। কবিতাই বলেছেন, গানের বর্ম আজ পড়েছি গায়ে। কারণ কবি মনে করেন সঙ্গীতের এতটাই শক্তি, সঙ্গীত এতটাই ক্ষমতাশালী যে তার দ্বারা অস্ত্রের শত আঘাতকেও তুচ্ছ জ্ঞান করা যায়। তাই কবি বলেছেন, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, অর্থাৎ বুলেটের আক্রমণ কবি প্রতিহত করেন। কারণ তার গায়ে পরা আছে গানের বর্ম। বর্ম শব্দটির অর্থ হলো রক্ষা কবচ। কোনো আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য
দেহের পরিধেয় আবরণকে বলে বর্ম। আমরা জানি যে যুদ্ধের সময় যোদ্ধারা যে ধাতব পোশাক পরে আত্মরক্ষার জন্য, তাও হলো বর্ম। কবির কাছে এখানে বর্ম কি? কবির কাছে এখানে বর্ম হলো গান। গানই কবির কাছে রক্ষা কবচ। গান হলো মানুষের হৃদয়ের কোমল সুরযুক্ত ব্যঞ্জনার বহিঃপ্রকাশ। অস্ত্রের দানবিক শক্তির বিনাশ ঘটাতে কবিতায় গানকেই রক্ষা কবচ হিসেবে তুলে ধরেন। সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে বিবেক জাগানিয়া গানকে তিনি জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছেন, আর তাই কবি গায়ে গানের বর্ম পরেছেন। কবিতায় বলেছেন, গানের বর্ম আজ পড়েছি গায়ে। পরবর্তী স্তবকে কবি বলছেন, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে শেখর ফুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে। খড়কুটো শব্দের অর্থ হলো শুকনো তৃণ অথবা কোনো তুচ্ছ বস্তু। দেখো, আমরা যখন কোনো বিপদের সম্মুখীন হই, তখন আমাদের যা কিছু সম্বল তা যত তুচ্ছই হোক না কেন, তাকে অবলম্বন করেই কিন্তু আমরা সেই প্রতিকূল পরিবেশে লড়াই করি। কবির জ্ঞান ভাণ্ডারে হয়তো অফুরান সঙ্গীত নেই, তার জানা গানের সংখ্যা মাত্র একটা দুটো, কিন্তু কবির ইচ্ছাশক্তির কাছে এই অপ্রতুলতা কোনো বাধা হতে পারেনি। তিনি যে কটি গান জানেন তাকেই খড়কুটোর মতো অবলম্বন করে তিনি যুদ্ধবাজদের মধ্যে ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে চেয়েছেন, অর্থাৎ অস্ত্রের বিরুদ্ধে এক মানবিক পৃথিবী গড়ে তুলতে চেয়েছেন। এরপর কবি বলছেন, রক্ত মুছি শুধু গানের গায়ে। রক্ত বলতে এখানে হিংসার কথা বলা হয়েছে, হিংসার রক্ত। যে হিংসায় উন্মত্ত হয়ে যুদ্ধবাজ শক্তি পৃথিবীতে রক্তপাত ঘটায়, মানব সভ্যতাকে বিনষ্ট করে। এ প্রসঙ্গে কিন্তু আমরা মনে করতে পারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত কবিতা। কবিতাটির নাম বুদ্ধ জন্মোৎসব। যে কবিতায় কবিগুরু বলেছেন, পংক্তিগুলি তোমাদের খুবই পরিচিত। কবি বলেছেন, হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার, লোভ জটিল বন্ধ। অর্থাৎ এই হিংসা হানাহানি চিরকালই পৃথিবীতে শুধু রক্তপাতই ঘটিয়েছে, আর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মাত্রই তাতে ব্যথিত হয়েছেন। অথচ এই রক্ত, এই অস্ত্রের বিপরীতে গান শান্তি, ভালোবাসা, সৌহার্দ্যের প্রতীক হয়ে দেখা দিয়েছে। গানের অপরিসীম শক্তির মাধ্যমেই, গানের পবিত্র স্পর্শেই মানব মনের হিংসা, কলুষতা, মানুষের মনের পশুত্ব দূর করা যেতে পারে বলে কবির বিশ্বাস। কবি তাই মনে করেছেন গানের সেই ক্ষমতা আছে, তাই তিনি বলেছেন, রক্ত মুছি শুধু গানের গায়ে। অর্থাৎ গান দিয়ে, অর্থাৎ গানের শক্তি দিয়ে কবি হিংসার রক্তকে মুছে দিতে চান। এরপর কবি বলছেন, মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। শকুন বা চিল এখানে অশুভ শক্তির প্রতীক। কবি এখানে শকুন বা চিল অর্থে সমাজে অবস্থানকারী ক্ষমতালোভী ও ক্ষমতাভোগী মানুষদের কথা বলেছেন। আমরা জানি শকুন বা চিল হলো শিকারী পাখি, এদের অস্ত্র হলো তীক্ষ্ণ চোখ ও নখ। তেমনি সমাজে ক্ষমতালোভী সুযোগ সন্ধানী মানুষেরাও নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সদা সচেষ্ট থাকে। তারা পৃথিবীতে রক্তপাত ঘটায়, মানুষে মানুষে বৈরিতা, বিভেদ সৃষ্টি করে। এখানে শকুন বা চিল অর্থে কবি ক্ষমতালোভী মানুষদের হিংসাত্মক মনোভাবকে ইঙ্গিত করেছেন। অবশ্য
এই রক্তক্ষয়ী পরিবেশে দাঁড়িয়েও কবি কিন্তু আশাবাদী। তাই এরপরই তিনি বলেছেন, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। কোকিল এখানে শুভ শক্তির প্রতীক। আমরা জানি কোকিল বসন্তের প্রতীক, কোকিল নবযৌবনের প্রতীক। কোকিল নতুন নতুন গানের সুরের মধ্যে দিয়ে শুষ্ক রুক্ষ প্রকৃতিতে নতুন প্রাণের বার্তা কিন্তু ঘোষণা করে। কবিও তেমনি হিংসা বিদ্বেষপূর্ণ পৃথিবীতে মানবতার গান বাঁধতে চান এবং কবি এটা মানেন। কবি বিশ্বাস করেন গান হলো এমন এক মাধ্যম যা কখনো হয়ে ওঠে প্রতিবাদের ভাষা, কখনো আবার তা মানুষের মনে শান্তি ভালোবাসার জন্ম দেয়। কবিতায় বারে বারেই গানকে অবলম্বন করতে চেয়েছেন, অর্থাৎ ধ্বংসকে নয়, সৃজনশীলতাকে কবি অবলম্বন করতে চেয়েছেন। নেতিবাচক ভাবনার পরিবর্তে মানুষের মনে ইতিবাচক ভাবনাকে কবি জাগিয়ে তুলতে চেয়েছেন। আজ এই পর্যন্তই থাক। কবিতার তৃতীয় স্তবক আমরা পরের ক্লাসে পড়ব। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। কবির মতো আমরাও আশাবাদী এই কালো সময় ঠিক কেটে যাবে, অতি দ্রুত কেটে যাবে। আমরা আবার এক সুস্থ সুন্দর পৃথিবীতে বাস করব।